শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত ও বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। অন্যদিকে সারা দেশে 4টি প্রাদেশিক সরকার ও রাজধানীতে সিটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে। দুপুরে 2 সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর একথা বলেন ডক্টর ইউনূস। সিরাজগঞ্জের চৌহালি থেকে আদালতে পৌঁছাতে মোবারক হোসেনের 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। বেশিরভাগ বিচার প্রার্থীকেই পাড়ি দিতে হয় এমন দীর্ঘ পথ, ফলে মূল হিসেবের বাইরেও খরচের লম্বা চাহিদা মেটাতে নিঃস্ব হন অনেকেই। বিচারিক সেবা মানুষের কাছে নিয়ে যেতে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত নেয়ার প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ, আলাদা সচিবালয়, অপরাধীকে ক্ষমা করার একক ক্ষমতা রাষ্ট্রপতিকে না দেয়া সহ বেশ কিছু সুপারিশ করেছেন তারা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 352 পৃষ্ঠার এই প্রস্তাবনা জমা দেয় কমিশন। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা 2টো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট। একই সময়ে প্রস্তাব জমা দেয় জনপ্রশাসন সংস্কার কমিশন। সারা দেশকে 4টি প্রাদেশিক সরকার, ঢাকা ও নারায়ণগঞ্জকে সিটি সরকারে বিভক্তের প্রস্তাব করা হয়েছে। উচ্চ পদে নিয়োগের জন্য আলাদা সুপিরিয়র ক্যাডার সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে, যেখানে 5% বিসিএস এর বাইরে নিয়োগ করা যাবে। এছাড়া 3টি আলাদা পিএসসি গঠন, উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া সংস্কার এবং জেলা প্রশাসক নামের পরিবর্তন সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে কমিশনের প্রতিবেদনে। স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়। সেবা প্রদানের ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে, যাতে ডিপার্টমেন্ট, জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্ষমতাটা ডাইভেস্ট করা যায়। 25টি মন্ত্রণালয় এবং অধীনে ক্লাস্টার করে 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই 2 রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা ও অবজ্ঞা থেকে মুক্তি পাবে মানুষ, ফিরে পাবে সত্যিকারের অধিকার। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার, হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ঐক্যমতের ভিত্তিতে সব সুপারিশমালার জুলাই চার্টার রচিত হবে। একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে, কতটুকুটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। বিমানবন্দরে সেবা বৃদ্ধির জন্য আলাদা ইমিগ্রেশন সার্ভিস গঠন ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট দেওয়ার সুপারিশও রয়েছে প্রস্তাবনায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। ছাত্রদের তৈরি ঘোষণাপত্রের সঙ্গে সমন্বয় করে এটিকে রাজনৈতিক দলিলে রূপ দেওয়ার চিন্তাভাবনা চলছে। প্রেস ক্লাবে একথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনের জন্য বেশি সময় ক্ষেপণের কোনো কৌশল জনগণ মেনে নেবে না। কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান সালাউদ্দিন আহমদ। গণ অভ্যুত্থানের 6 মাস, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস সামনে রেখে এই অভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জন আকাঙ্ক্ষা বিবেচনায় 6 মাস যথেষ্ট সময়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গতি স্লথ সর্ষের মধ্যে ভূত রেখে সফল হবেন না প্রধান উপদেষ্টা। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে। শুনছি
550-র মতো না 572 জন একটা সংখ্যা দেখলাম, সব জামিনে মুক্ত হয়ে গেছে। কারা দিচ্ছে সেই জামিন? শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে, খারাপ অবস্থানে পড়ছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে, ওই মন্ত্রী রুমে, উপদেষ্টা রুমে দেখা, কিন্তু বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে, যার সাংবিধানিক ভিত্তি তৈরির চিন্তা ভাবনা চলছে। একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছে আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানান বিএনপির এই নেতা। চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়। আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। হত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। কোনো ইস্যু তৈরি করে ঐক্যে ফাটল ধরালে জাতির জন্য ভয়াবহ বিপদ আসবে বলেও হুঁশিয়ারি করেন সালাউদ্দিন আহমেদ। আপনারা কি আমাদের বক্তব্য কানে তোলেন? এখনো সময় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালো সংগঠন দুটির নেতারা। তারা আরও জানান, উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। দুপুরে রাজধানীতে ছিল সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নতুন দল গঠনে জনমত সংগ্রহ করবে শিক্ষার্থীরা। আপনার চোখে নতুন বাংলাদেশ, অন্তত 1 লাখ মানুষের মতামত নেবে তারা। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস পূর্তির দিনে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন দলের নাম কি হবে, প্রতীক কি হবে তা ঠিক করবে জনগণই। তাদের পরামর্শের আলোকেই গড়ে তোলা হবে নতুন দল, যেখানে নিশ্চিত হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। নেতারা বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও রাষ্ট্র কাঠামোতে তাদের দোসর ও চিন্তাভাবনা রয়ে গেছে। সেগুলো বিলুপ্তে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলাতক শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণা দেন তারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে এ বাংলাদেশে আর কখনোই হতে দেওয়া হবে না। হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন দলে তরুণদের প্রাধান্য থাকবে। সরকারের সাথে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা পর্যায়ের কেউ যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট মত কিংবা কোনো বংশের হবে না বলেও জানান নেতারা। সবাইকে একসাথে নিয়ে একটা আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনা ভারতে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের। এজন্য দিল্লির কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি জানান, ফেব্রুয়ারি ও মার্চে ছাত্র জনতা রাজপথে থাকবে। বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ রেজার সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে নাহিদ এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ৭২ সালের মতো অপরাধীরা যেন নিজেদের নির্দোষ দাবি করা ঠেকাতে এবং ইতিহাস বিকৃতি রোধে জুলাই আন্দোলন দক্ষতার সাথে নথিভুক্ত করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। কেউ এসে বলবে যে না, আমি ওখানে এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যেই ঘটনাগুলো ঘটেছে, বিকজ ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কি রোল ছিল। ৩ দশক আগে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা এবং হত্যা চেষ্টা মামলার নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট। খালাস দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন সহ ৪৭ বিএনপি নেতাকর্মীকে। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, রায়ে পক্ষপাতিত্ব করেছিল বিচারিক আদালত। এদিকে রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। ১৯৯৪ সালে বিরোধী দলে থাকার সময় দেশজুড়ে ট্রেন মার্চ কর্মসূচির অংশ হিসাবে ঈশ্বরদী গিয়ে হামলার শিকার হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে ৩ দশক আগের সেই হত্যা চেষ্টা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সাজাপ্রাপ্ত সবাই ছিলেন ঈশ্বরদীর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী। এ মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল আবেদনের শুনানি শেষে সবাইকে খালাস দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার বিচারিক প্রক্রিয়া ছিল বিদ্বেষপূর্ণ এবং প্রহসনমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। বিচারক যখন রায় পড়ে শোনাচ্ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে, তখন ঈশ্বরদী বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীর উপচে পড়া ভিড়। আইনজীবীদের ব্রিফিংয়ের আগে হঠাৎই শুরু করেন হট্টগোল। এক পর্যায়ে বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। একটা রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো সাথে সাথে। আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা। দোষীদের শাস্তি দাবি করেন তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হল ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর ১২টার কিছু পরে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় আধ ঘণ্টা। অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশ জাতি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা। আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির। আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ, সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। চোখের জলে মহান আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি লাখো মুসল্লির। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই আখেরি মোনাজাত শুরু হয় দুপুর ১২:১০ চলে প্রায় আধ ঘণ্টা। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের। মোনাজাতে শরীক হতে ভোর থেকেই লাখো মানুষ জড় হতে থাকেন ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন। দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আমরা দ্বীন শিক্ষা করার জন্য এবং ইসলাম প্রচার করার জন্য সারা বিশ্বের মানুষ এখানে আসতেছে দলে দলে। প্রত্যেক মুসলমানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। মূলত আমরা এখানে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং কিছু শেখার জন্য। মোনাজাতের আগে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।
বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করার তৌফিক দান করুক। আগামী বাংলাদেশ যেন এক পক্ষ না হয়, সবার বাংলাদেশ হয়। আমরা বিশ্ববাসীর জন্য সবার জন্য দোয়া করব। যেখানে আল্লাহর কাছে আমি চাই আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। 8 দিন বিরতি দিয়ে 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন তাবলিগের ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ক্ষমা, আল্লাহর রহমত, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইজতেমায় আগতরা। এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে। আর আত্ম উন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইজতেমায় আগতদের। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। রেল কিংবা সড়ক পথ দুচোখ যত দূর যায় কেবলই জনস্রোত। ট্রেনগুলোই নেই তিল ধারণের ঠাঁই। আখিরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে। বাড়তি ভাড়ায় মুসল্লিরা পড়েছেন ভোগান্তিতেও। ঝক্কি ভোগান্তি সব ভুলে ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নেয়ার প্রশান্তিকেই বড় করে দেখছেন মুসল্লিরা। আখিরি মোনাজাত শেষ, ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের ঢল তখন যার যার গন্তব্যে। প্রথম দিকে ময়দান থেকে বের হন কাছাকাছি এলাকা থেকে আগত মুসল্লিরা। ঢাকামুখী বাসে ওঠার হিড়িক পড়ে যায় প্রতিটি গেটের সামনের সড়কে। তবে শুরুতেই বাসের ভাড়া নিয়ে ভোগান্তির অভিযোগ তাদের। কথা কাটাকাটির জেরে হেলপারের সাথে হাতাহাতিতে জড়ান যাত্রী। আমরা যাইছিলাম মোহাম্মদপুর থেকে, আমাদের আরো কাফেলা আছে, আমরা একটু জরুরতের জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছি। পুলিশ 60 টাকা বা 100 টাকা যাচ্ছে, এটা অত্যাচার করতেছে, জোরজবস্তি। আমাকে এই 100 টাকা বছরে নাই। এয়ারপোর্টে ভাড়া 10 টাকা, বলতেছে 100 টাকা ভাড়া কেন? আব্দুল্লাহ লাম্বা আমার থেকে 100 টাকা চাইছে। আমরা ইজতেমায় আসছি সওয়াবের লেগে, তাই না? এখন যদি জুলুম করে তাহলে কিছু করার নাই। রিজার্ভ কে বানাইছে? সরকারি গাড়ি, সরকারি গাড়ি রিজার্ভ। কে বলছে রিজার্ভ? আমরা টিপমারি রোডে। সড়কের বড় একটা অংশ জুড়ে জটলা ও যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেকে। টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর সহ আশেপাশের সব সড়কেই ঘরে ফেরা মুসল্লিদের ঢল। নিরুপায় হয়ে অনেকেই চেপে বসেন ছোট পিকআপ ভ্যানে। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা বের হন খানিক বাদে। গেল কয়েকদিনের অবস্থানের জন্য প্রয়োজনীয় নানা জিনিসপত্রের বোঝা নিয়ে দল বেঁধে এগোতে থাকেন নিজ নিজ বাসের অবস্থানের দিকে। হাঁটতে হবে অনেকটা পথ, তবু মনে প্রশান্তি। বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারার আনন্দ যেন ঢেকে দেয় সকল ক্লান্তি। বিশ্বের সব মুসলমানের জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম। সবাই যাতে শান্তিতে থাকে, পরিপূর্ণ থাকে, সবাই যাতে ভালোভাবে থাকতে পারে। সমস্ত বাংলাদেশের মুসলমানদের সবার জন্য দোয়া করছি, সবাই যেন সহি সালামতে থাকতে পারে। বড় একটা ঢল তখন টঙ্গী রেল স্টেশন মুখী, যেখানে আগে থেকে অপেক্ষায় ছিল দুটি বিশেষ ট্রেন। প্রথম ধাপের মতো চাপ না থাকলেও অনেকেই চেপে বসেন ছাদে। ফিরতি পথে কিছুটা ঝক্কি ঝামেলা হবে এটি মেনে নিয়েই লাখো জনতা জড়ো হয়েছিলেন টঙ্গীর ইজতেমা ময়দানে। এখানে তারা সমবেত কণ্ঠে প্রার্থনা করেছেন মহান আল্লাহর কাছে বিশ্ব মুসলিম উম্মার যেন শান্তি বিরাজ করে, একই সাথে নিজের পাপ মোচন, সেই সাথে সামনের দিনগুলোতে যেন ঈমান এবং আমলের সাথে কাটাতে পারেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। অনেক চাপ থাকার পরও এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, রমজান মাসকে লোডশেডিং মুক্ত রাখতে সব ধরনের চেষ্টা করা হবে। চাহিদা ও যোগানের মধ্যে এমন ভারসাম্য রাখা হবে যাতে কোনো ত্রুটি না হয়। উপদেষ্টা বলেন, 18 ডিগ্রিতে না রেখে এসি 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রায় চালানো হলে গরমের সময় 3000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। গরমকালে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানান উপদেষ্টা। বলেন, যারা নতুন সংযোগ কিংবা শিল্প কারখানায় অতিরিক্ত গ্যাসের লোড চাইবেন তাদের ক্ষেত্রে বিইআরসির প্রস্তাবিত নতুন গ্যাসের দাম কার্যকর হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে না হয়, আমরা বকেয়া হয়তো পুরোটাই ইয়ে করতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে এই পরিমাণ আর্থিক পেমেন্ট করব যাতে করে তারা দে রিমেইন মোটিভেটেড টু সাপ্লাই দ্য পাওয়ার। রাজধানীর আদাবরে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। সাবেক আইজিপি মামুন ছাড়াও অন্যরা হলেন ঝালকাঠি ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। মামলার বিবরণীতে জানা যায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে একটি প্রতিবাদী মিছিল বের হয়। ওই সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত গুলি চালালে রুবেল সহ অনেকে আহত হন। রুবেলের বুকে ও পেটে গুলি লাগে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুমের রাজত্ব কায়েম করেছিল। সেই পরিস্থিতি থেকে ছাত্র জনতা দেশের মানুষকে মুক্ত করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মানবিক দেশ গড়তে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের দোসররা মাঝে মাঝে উকি দিচ্ছে, তারা যেন মাঠে নামতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনের শহীদ ও আহতদের স্বজনরা। শহীদদের জাতির কাছে চিরস্মরণীয় করে রাখতে জামাত যে কাজ করেছে তার প্রশংসা করেন বক্তারা। তবে ৬ মাসেও ছাত্র জনতার আন্দোলন দমনে চালানো নৃশংসতার বিচারে অগ্রগতি না থাকায় ক্ষোভ জানান তারা। বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী, কোনো পতিতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না। বাংলাদেশে বিচার হতে হবে। আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে, পথ প্রদর্শক, রাহবার। এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, শহীদরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, তাই আন্দোলনের অংশীজন রাজনৈতিক দলগুলোর এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। একটি মানবিক বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জামাত আমির। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্র, সমাজ ও সভ্যতা বলতে কিছু থাকবে না, একথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সুপ্রিম কোর্ট মাজার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ন্যায় বিচার যেমনই দেশের মানুষের প্রত্যাশা, তেমনি আখিরাতের কথাও চিন্তা করেই বিচার করতে হবে। একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, ১১০ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক মসজিদ নির্মাণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এই মসজিদে ২৩৪০ জন পুরুষ, ২৩০ জন নারী নামাজ আদায় করতে পারবেন। এখানে মাদ্রাসা, লাইব্রেরি, লঙ্গরখানা এবং মৃতের গোসলের ব্যবস্থা থাকবে। এছাড়া 2টি বেসমেন্টে ১৪০টি গাড়ি পার্কিং ও ড্রাইভার ওয়েটিং রুম এবং লিফটের ব্যবস্থা থাকবে। আমাদের যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে সৌহার্দ্য, এটা আমরা বহাল রাখছি, বহাল রাখার জন্য আমরা বদ্ধপরিকর। একই আঙ্গিনায় এই দুইটা খুবই ইম্পর্টেন্ট স্থাপনা থাকবে। তো আমার শুধু আশা থাকবে, এই আঙ্গিনায় যখন, এই কম্পাউন্ডে যখন একটা মানুষ ঢুকবে, যখন বের হয়ে যাবে, ওনার যেন মনে শান্তি থাকে, উনি ন্যায় বিচার পেয়েছেন এবং একটা উপযুক্ত প্রতিকার পেয়েছেন।
অমর একুশে বইমেলার পঞ্চম দিন আজ মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী আজকে কয়টি নতুন বই এলো, বইমেলায় পাঠক লেখকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আজকে বিকেল থেকেই পাঠক সমাগম বেশ চোখে পড়ছে, যেহেতু পঞ্চম দিন আজকে, সেই তুলনায় কিন্তু আজকে পাঠক সমাগম বেশ চোখে পড়ছে। বিভিন্ন ঘুরে ঘুরে দেখছেন, বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখছেন, পছন্দের লেখকের খোঁজ করছেন, সে সমস্ত বইগুলো খুঁজে খুঁজে দেখছেন এবং সেই সঙ্গে আরো কিছু নতুন বই কিন্তু আজকে একই সঙ্গে প্রকাশিত হয়েছে। অনেকে বলছেন যে নতুন বই আরো প্রকাশিত হবে, তবে কিছু দেরি হতে পারে। তবে ইতোমধ্যে অনেকগুলো নতুন বই কিন্তু বের হয়েছে, নতুন লেখক বের হয়েছে। সবচেয়ে বড় কথা, এবছর কিন্তু নতুন লেখকের সংখ্যা বেশ চোখে পড়ার মতো এবং মানুষের চাহিদাও বেশ নতুন লেখকদের প্রতি দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে একজন নতুন লেখক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। কি বই আপনার বের হয়েছে এবার বইমেলায় এবং সেই বইটি সম্পর্কে আমাদের জানাবেন। বইটির নাম হচ্ছে তারুণ্য। আমরা 1952 থেকে 2024 ভাষা আন্দোলন থেকে এই জুলাই বিপ্লব আমরা দেখেছি তারুণ্যের জয়। এই তারুণ্যের জয়কে কাজে লাগিয়ে কি করে বাংলাদেশকে একটি আলোকিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা যায়, তারুণ্যের গল্প, তারুণ্যের স্বপ্নের কথা এই বইটি তুলে ধরা হয়েছে। এই বইটি কেমন সাড়া পাচ্ছে এখন পর্যন্ত? মেলার প্রথম দিনে এই বইটি এসেছে, এ পর্যন্ত ভালো সাড়া পেয়েছি। এর কারণ হচ্ছে এই বইটিতে আমি সম্পাদনা করেছি, এমন এই বইটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদিনই ভিড় জমাচ্ছে এই তারুণ্য বইটি নেওয়ার জন্য। কারণ এই বইটিতে যদি পড়া হয় বা বইটিতে যেটি লেখা আছে সেটি হচ্ছে একজন তরুণ কি করে আলোকিত মানুষ হবে, কি করে আদর্শ মানুষ হবে, সেই বিষয়গুলো নিয়ে এই তারুণ্য বইটি। যেমনটি দেখছিলেন শাওন, এবছর কিন্তু এরকম আরো অনেকগুলো বই বের হচ্ছে যেগুলো তারুণ্য এবং নতুন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে নিয়ে রচিত হয়েছে এবং সে সমস্ত বই বেশ সাড়া পাচ্ছে এখন পর্যন্ত। ঐশী, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের হাটহাজারী ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরের গ্রেপ্তার কেন্দ্র করে লঙ্কা কাণ্ড ঘটেছে। তার কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দাবি, আবুল মনসুরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশকে বাধা দেয় তার কর্মী সমর্থকরা। গাড়ি ঘিরে ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে ফাঁকা গুলি করে বাধাদানকারীকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে হাটহাজারী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রেপ্তার চেয়ারম্যানের কর্মী সমর্থকরা। এ সময় যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের কল্যাণে লাভের 0.5 টাকা দেওয়ার জন্য কনস্ট্রাকশন কোম্পানি, ওষুধ শিল্প সহ বড় বড় কোম্পানিকে চিঠি দেয়া হবে, একথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে টাকা না দিলে এসব প্রতিষ্ঠান যেন সরকারি টেন্ডারে অংশ নিতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেয়া হবে। বিকেলে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণ টেলিকমের 38 কোটি 39 লাখ টাকার চেক হস্তান্তরের অনুষ্ঠানে একথা বলেন শ্রম উপদেষ্টা। তিনি জানান, 8,000-এর বেশি প্রতিষ্ঠানের 2 কোটি আয় আছে। শ্রম আইন অনুযায়ী তাদের লাভের 0.5 টাকা শ্রমিক কল্যাণে দেওয়ার কথা। তবে এর মধ্যে মাত্র 499টি প্রতিষ্ঠান টাকা দিয়েছে। চিঠি দেওয়ার পরও না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে প্রস্তাব দেওয়া হচ্ছে। যদি তারা ভলান্টিয়ারলি না দেয়, না রেজিস্টার করে, তাহলে আমরা চিঠি দেব এবং চিঠি দিয়ে দরকার হলে এই সব কনস্ট্রাকশন কোম্পানি এবং অন্যান্য কোম্পানিকে যাতে সরকারের কোনো কাজে টেন্ডারে পার্টিসিপেট করতে না পারে, করতে হলে তাদেরকে এই কমপ্লায়েন্সটা করতে হবে। পলিথিন শপিং ব্যাগ তৈরি বন্ধ করতে যাওয়ায় হামলা ন্যাক্কারজনক ঘটনা। সেটি উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ব্যক্তিগত লাভের চিন্তা না করে দেশের কথা চিন্তা করা উচিত ব্যবসায়ীদের। সকালে রাজধানীতে প্লাস্টিক দূষণ নিয়ে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। জানান, প্লাস্টিক দূষণকে ছোট করে দেখার সুযোগ নেই। এ সময় ব্যবসায়ীদের কাছে উপদেষ্টা প্রশ্ন রাখেন, পলিথিন ফেলে নদী দূষণের দায়ভার মালিকরা নেবেন কিনা? ইউরোপের মতো দেশগুলোয় প্লাস্টিক বাদ দিতে পারলে বাংলাদেশে কেন সম্ভব নয়, এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। জানান, পুরান ঢাকার প্লাস্টিক তৈরির কারখানাগুলোও বিপজ্জনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এক্সিস্টিং ব্যানটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আর এক্সিস্টিং ব্যানটা শুধুমাত্র হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপরে। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেম সব আমরা বন্ধ করে দিচ্ছি বলে একটা প্রচারণা চালিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা সঠিক কথা না।
একক ভিসা হিসেবে সৌদি দূতাবাসের সত্যায়ন ছাড়াই দেশটিতে কর্মী পাঠাতে চায় এদেশের জনশক্তি রপ্তানিকারকরা। এছাড়াও নতুন করে আর কোনো মালয়েশিয়া সিন্ডিকেট যেন গড়ে না ওঠে তা নিশ্চিতেও সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। সকালে রাজধানীতে স্কার্টনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। মানববন্ধন থেকে বিএমইটি জটিলতা নিরসন সহ বিমান ভাড়া কমানোর দাবি জানানো হয়। সৌদি আরবের 24টি পর্যন্ত ভিসাকে একক হিসেবে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদান করা সহ 9 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। মানববন্ধনে নেতারা বলেন, জনশক্তি রপ্তানি ব্যবসা বাংলাদেশের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় যোগান আসে এই খাত থেকে। অথচ এই খাতের জনশক্তি রপ্তানির বিষয়টাকে অন্য দেশ প্রতিনিয়ত সহজ করলেও এদেশের মন্ত্রণালয়, বিএমইটি ও দূতাবাস সেটা কঠিন করছে। 17 ডিসেম্বর হঠাৎ করে আমরা দেখতে পাই যে একটা গেজেটে কি হয়েছে, একক ভিসা বহির্গমন ছাড়পত্র বন্ধ, যেটা আমাদের এজেন্সি ভাইদের কোনো জিজ্ঞাসা ছাড়া হটকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বন্ধ করে দিয়েছে। দূতাবাসের সত্যায়ন লাগবে, কিন্তু সত্যায়ন ছাড়া অতীতে লোক গেছে, ভালো আছে, কিন্তু এই সেক্টরকে রানিং রাখার স্বার্থে সহজ শর্ত করতে হবে। সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিষয়গুলো রয়েছে, একক বিষয়গুলো, সেগুলো পূর্বে নিয়ে বহির্গমন ছাড়পত্র দিতে হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করার দাবি জানায় নেতারা। বলেন, মানব পাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। বিমান টিকেটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করার দাবিও জানান তারা। আবার সেই ধরনের হওয়ার পায়তারা চলছে, সেগুলি বন্ধ করার জন্য, এই সিন্ডিকেট বন্ধ করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন শেষে বাইরার নেতারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। তরুণ শিক্ষার্থীদের কারণে দ্বিতীয় স্বাধীনতা এসেছে এই মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জাদুঘরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যালয়ের সাথে গ্রন্থাগারের সম্পর্ক নিবিড় করতে হবে। সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে রাজধানী সহ দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। সকালে জাতীয় জাদুঘর প্রাঙ্গণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। রাজধানীর বিভিন্ন গ্রন্থাগারও আয়োজনে অংশ নেয়। মানুষকে গ্রন্থাগারমুখী করে মননশীল সমাজ গঠনে মুখ্য ভূমিকা রাখতে এই আয়োজন। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা। তোমাদের ভূমিকা কত বড় যে তোমরা এই দেশে স্বাধীনতার স্বাদ মানুষকে আরেকবার এনে দিলে, যেটা আমরা পারিনি। আমরা উই আর দ্য ফেইল্ড জেনারেশন, তোমরা সফল হয়েছো, তোমরা হচ্ছে সফল জেনারেশন। দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরকে। রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের পর বুধবার দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে আদালতে পাঠায় দুদক। মামলার এজাহারে বলা হয়, ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা ও ভুয়া পণ্য বিক্রির চুক্তি দেখিয়ে রপ্তানি না করে 3,76,00,000 টাকার বেশি আত্মসাৎ করে। এর আগে প্রায় 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গেল মঙ্গলবার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। 27,86,00,000 টাকারও বেশি গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটা মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা সংক্রান্তে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু মনোরোগের জন্য দরকার সমন্বিত চিকিৎসা, যেখানে শুধু শিশুই নয়, অভিভাবকদেরও দরকার হয় দক্ষতা। আক্রান্ত শিশুদের চিকিৎসা এবং অভিভাবকদের এই দক্ষতা তৈরিতে কাজ করবে নার্চার নেস্ট। রাজধানীর সীমান্ত স্কয়ারে যাত্রা শুরু করলো এই সেবা প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা জানান, আধুনিক সব চিকিৎসা সুবিধা সংযোজন করা হয়েছে এখানে। চিকিৎসকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। শিশুদের মনোজগৎ জটিল। মন গঠনের সময়টাতেই অনেক শিশুর মধ্যে দেখা দেয় নানা জটিলতা। এটা কাটিয়ে ওঠা শিশুর মানসিক বৃদ্ধির জন্য জরুরি। মনোরোগে আক্রান্ত শিশুদের সংখ্যাও বাড়ছে দিন দিন। শুধু আক্রান্ত শিশুই নয়, এই চিকিৎসা প্রক্রিয়ায় আনা হয় তাদের অভিভাবকদেরও। যেহেতু আমাদের দেশে লিঙ্গ বৈষম্য আছে, যে কোনো সমস্যা হলে মাদেরকে দোষারোপ করার প্রবণতাটা আমাদের খুব বেশি চোখে পড়ে।
এটা আমার মোটা দাগে একটি পর্যবেক্ষণ। আরেকটি ব্যাপার হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে এটাকে রোগ হিসাবে বা এটাকে একটা চিকিৎসাযোগ্য সমস্যা হিসেবে দেখি না। চারপাশ গোছানো, শিশুদের উপযোগী করে তৈরি। যেসব বাচ্চা মনোরোগে আক্রান্ত তাদের চিকিৎসা সেবা দেয়া হবে এখানে। আছে দক্ষ চিকিৎসকও। অটিস্টিক চিলড্রেন বিহেভিয়ার এগুলো কিন্তু খুব উপকারটা ধীরে ধীরে পরিলক্ষিত হয়, রাতারাতি কোনো উপকার দেখানো সম্ভব হয় না এবং সেই জন্যই আমাদের সমাজে গ্রহণযোগ্যতা আসতে হয়তো আরও সময় লাগবে। রাজধানীর সীমান্ত স্কয়ারের নার্চার নেস্ট নিয়ে এসেছে শিশু মনোরোগের চিকিৎসার এই আধুনিক সুবিধা। বুধবার দুপুরে এর উদ্বোধনে অংশ নেন চিকিৎসক সহ শুভাকাঙ্ক্ষীরা। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অটিজম স্পেকট্রাম ডিজিজ, এডিএইচডি এদের যে সমস্ত সেবা এবং একটা ওয়ান স্টপ সেন্টার হিসাবে আমাদের এটা আমরা চালু করতে যাচ্ছি। এখানে শিশুদের মনোরোগের চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণ দেয়া হবে চিকিৎসকদেরও। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর শিবপুরে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মরজাল বাসস্ট্যান্ডের পাশে সমতা বাজারে শোরুমের উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের পরিচালক ডক্টর সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিশ্বমানের দেশীয় পণ্য প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতেই শোরুমের উদ্বোধন করা হয়েছে। এ সময় যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের এজিএম মার্কেটিং রাজীব চন্দ্র সাহা, জোনাল ম্যানেজার নাইম রেজা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। বাংলাদেশের সবচাইতে দামি এবং সবচাইতে নামি এবং সবচাইতে গুণগত সম্পন্ন পণ্য, ফ্রিজ, টিভি, এসি, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যান থেকে শুরু করে মানুষের যা প্রয়োজন সব পণ্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হলো আমাদের উদ্দেশ্য। আর এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।